আজকে আমি এক্সপ্লেন করব সম্প্রতি হইচই রিলিজ করা ওয়েব সিরিজ কাল রাত্রি 2। ইমন ও সাত্তকী তানিকে জিজ্ঞাসাবাদ করে। তানি বলে, বড় বৌদি দেবীর কোনো সমস্যা আছে, তাও বিয়েটা হলো। ইমন বলে, তাও কেন বিয়েটা হলো? তখন তানি বলে, দাদার বিপদ কাটানোর ছিল, কিন্তু তাও সে বিপদ কাটলো না। সাত্তকী বলে, বরুণের মৃত্যুর ব্যাপারে তুমি কি জানো? কিছুই জানো না? তখন তানি বলে, আমি কাজের মেয়ে, আমাদের এত খবর রাখলে বিপদও হতে পারে। ইমন তানিকে বলে, বরুণ রায়বর্মনের মৃত্যুর সময় তুমি কোথায় ছিলে? তানি বলে, বাড়িতেই ছিলাম। ইমন বলে, না, ইন্দ্রাণী দেবী বলে তখন তুমি কোনো এক আত্মীয়ের বাড়িতে গেছিলে। কোন আত্মীয়ের বাড়িতে গেছিলে আমাদের বলো। তানি হেসে বলে, আপনারা তো এমনভাবে জেরা করছেন যেন খুনটা আমিই করেছি। এদিকে দেবী বাড়ি থেকে পালিয়ে ময়ূরপঙ্খী ঘাটে গিয়ে বসে থাকে। মায়া তাকে বলেছিল পুলিশ দুটো খুনের জন্যই তাকে সন্দেহ করছে, তাই ভয়ে পালিয়ে আসে দেবী। দেবী নৌকায় বসে চিরাগকে কল্পনা করে, তার সাথে কথা বলে। চিরাগ দেবীকে বলে, তুমি বাড়ি থেকে পালিয়ে এসে ঠিক করোনি, তুমি মায়ার সব কথা বিশ্বাস করো না, মায়া তোমার ক্ষতি চায়। এই সময় মায়া সেখানে চলে আসে। মায়া দেবীকে বলে, তুই এখানে একা একা কি করছিস? দেবী বলে, একা কোথায়, এই তো চিরাগও আছে। দেবী এই বলে চিরাগকে দেখায়, কিন্তু সেখানে কেউ নেই। তখন মায়া বলে, কোথায় চিরাগ? দেবী বলে, এক্ষুনি তো এখানেই ছিল। মায়া দেবীকে বলে, তুই এরকম করলে লোক তো তোকে পাগল বলবে। তারপর দেখি সমরেশ রায়বর্মনের কাছে ব্রতী মৈত্র ও রেমি মৈত্রর বাড়ির কেয়ারটেকার পিন্টু বাঘ দেখা করতে আসে। পিন্টু বাঘ সমরেশ রায়বর্মনকে জানায় সাত্তকী রেমি মৈত্র খুনের কেস রিইনভেস্টিগেশন করছে। পিন্টু বাঘ সমরেশ রায়বর্মনের কোনো পুরনো ক্রাইমের ব্যাপারে জানে, তাই এই সুযোগ কাজে লাগিয়ে সমরেশের থেকে কিছু টাকা হাতানোর জন্য তার বাড়িতে আসে। সমরেশ পিন্টু বাঘকে টাকা তো দেয়ই না, উল্টে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর সমরেশ রায়বর্মন কোনো একজনকে ফোন করে কোনো কাজের অর্ডার করে। সাত্তকী তানিকে জিজ্ঞাসা করে, বরুণ রায়বর্মনও কি এই একই পান মশলা খেত? মারা যাওয়ার পর সাত্তকী বরুণের মুখ থেকে এই পান মশলার গন্ধ পেয়েছিল। তানি বলে, আমি জানি না। সাত্তকীর সন্দেহ বাড়তে থাকে। সাত্তকী বাইরে এসে দেখে পিন্টু বাঘকে সমরেশ রায়বর্মনের ঘর থেকে চলে যেতে। তারপর সাত্তকী ঘরে আসতেই ইন্দ্রাণী দেবী বলতে থাকে, তাহলে কি অভিশাপ বলতে শুরু করলো? সাত্তকী বলে, কার দেয়া অভিশাপ? ইন্দ্রাণী রায়বর্মন কোনো কিছু বলতে চেয়েও বলতে পারে না। এদিকে শুনে দেখি বরুণের স্ত্রী কীর্তিকে। কীর্তি তার স্বামীর মৃত্যুতে কোনো কষ্ট পায় না, কারণ তার সাথে বরুণের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাই সে তার ননদের হাজবেন্ডকে বিজয়কে বলে, বিজয়দা তুমি খুব সরল মানুষ, ঠিক আমার মতো, আমি তোমার সাথে সংসার করতে চাই, চলো আমরা দুজন এখান থেকে চলে যাই। বিজয় খুবই সরল সাধারণ ছেলে। বিজয় এই প্রস্তাবের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শিবানী টিটো নায়ক নামে একটি ছেলের সাথে হোটেলে ছিল। শিবানী তার চাহিদা মেটানোর জন্য এইসব নোংরামি করত। টিটো নায়ক তাকে ভালোবাসার প্রস্তাব দেয়। শিবানী বলে, আমি শিবানী রায়বর্মন, আর তুমি বাবার ভাড়া করা গুন্ডা, বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখো না। এই বলে শিবানী চলে যায়। টিটো নায়ক এক রহস্যময় হাসি হাসতে থাকে। সিন শিফট হয় রায়বর্মন বাড়িতে। স্নেহা এসে বাড়ির সবাইকে জানায় দেবী বাড়িতে নেই। বাড়ির সবাই অবাক হয়ে যায়। তারপর দেখি পিন্টু বাঘ নেশা করছে। এদিকে টিটো নায়ক পিছন দিক থেকে এসে তার গামছা দিয়ে পিন্টু বাঘের গলায় বেঁধে তাকে মেরে ফেলে। এই ঘটনা দেবী দূর থেকে লুকিয়ে দেখে। এরপর সাত্তকী জেলে অজিতেশের কাছে যায়। অজিতেশ তখনও কিছু বলে না। সাত্তকী বলে, সমস্ত প্রমাণ তোমার বিপক্ষে, এই মুহূর্তে তোমাকে একমাত্র আমিই বাঁচাতে পারবো, তাই আমাকে সব সত্যি কথা বলো। অজিতেশ বাঁচার জন্য মুখ খোলে। অজিত বলে, দেবী যখন প্রথম আমাদের বাড়িতে আসে তখন ওর বয়স ছিল 7 কিংবা 8। দেবী ওর মা ও দিদির সাথে আসে। দেবীর বাবা ছিল সমরেশ রায়বর্মনের কাছের বন্ধু। দেবীর বাবা সুইসাইড করে মারা যাওয়ার পর ওনারা আমাদের বাড়িতে চলে আসেন। এখন যারা দেবীর বাবা মা পরিচয় আছে, ওনারা সমরেশ রায়বর্মনের পলাশপুরের বাড়ির কেয়ারটেকার। সমরেশ আরও বলে, দেবীর মা ও দিদি দুজনেই সুইসাইড করে মারা গেছিল। সাত্তকী এই সুইসাইডের কারণ জানতে চাইলে অজিত কোনো উত্তর দেয় না। এদিকে গঙ্গার ঘাটে একটি মার্ডারের খবর দেওয়া হয় ইমনকে। ইমন এসে দেখে ওটা পিন্টু বাঘের লাশ। ইমন সাত্তকীকে এই মার্ডারের ব্যাপারে জানায়। এদিকে দেবী পাগলের মতো সাত্তকীর অফিসের দিকে যায়। দেবী পুলিশ স্টেশনে গিয়ে সাত্তকীকে বলে, আমি দেখেছি কে এই খুনটা করেছে। ওই লোকটিকে আমি আগেই দেখেছি, 2 বছর আগে।
চিরাগের মৃতদেহের সামনে। লোকটি পুকুরে স্নান করতে গিয়ে চিরাগের মৃতদেহ খুঁজে পায়। লোকটির নাম সে জানে না, কিন্তু দেবী দেখেছিল লোকটির হাতে একটা ত্রিশূল আঁকা ট্যাটু ছিল। দেবী রাত্রেবেলা ঘরে শুয়েছিল। সে সময় মায়া দেবীর শাশুড়ির ঘরের দিকে যায়। দেবী লুকিয়ে মায়ার পিছু নেয়। দেবী দেখে মায়া বালিশ চাপা দিয়ে ইন্দ্রাণী দেবীকে মারার চেষ্টা করে। তখন পিছন থেকে দেবী জোরে চিৎকার করে। মায়া তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায়। দেবীও তার পিছন পিছন যায়। এদিকে দেবীর তানির সাথে ধাক্কা লাগে। দেবী ঘুমের মধ্যে স্বপ্ন দেখে উমা নামের একটি মেয়েকে, যার সাথে রুদ্রর অবৈধ সম্পর্ক আছে। উমা রুদ্রকে বলে সে প্রেগনেন্ট। রুদ্র উমার সে কথা অস্বীকার করে। রুদ্র বলে, উমা, তোমার সাথে তো আমার ভাইদেরও অবৈধ সম্পর্ক আছে, এই বাচ্চা তো ওদেরও হতে পারে। উমা রুদ্রকে বলে, রুদ্রদা, আমি শুধু তোমাকে ভালোবাসি। রুদ্রদা, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে, আমাদের সংসার হবে, তাহলে এখন কেন এইভাবে বলছো? রুদ্র বলে, রায়বর্মন বাড়ির ছেলেরা মেয়েদের বিছানায় আনার জন্য এরকম অনেক কিছু বলে। তোর মা তো আমার বাবার রক্ষিতা, আর তুই আমার। এর বাইরে তোদের আর কোনো পরিচয় নেই। দেবী সেই স্বপ্নের মধ্যে নিজেকেও দেখতে পায়। রুদ্রর মুখে এইসব কথা শুনে উমা রুদ্রকে একটা চড় মারে। তারপর রুদ্র উমার উপর অত্যাচার করে। এরপর দেবীর ঘুম ভেঙে যায়। দেবী তখন তানিকে বলে, আমি একটা স্বপ্ন দেখলাম, যেখানে আমি ছিলাম, রুদ্র ছিল, আর উমা নামের একটি মেয়ে ছিল। কে এই উমা? আমি এরকম স্বপ্ন কেন দেখলাম? তানি দেবীকে বলে, মানুষ স্বপ্নের মধ্যে তো কত কিছুই দেখে। দেবী বলে, ওটা কি শুধুই স্বপ্ন, নাকি আমার জীবনের কোনো হারিয়ে যাওয়া স্মৃতি? তানি কোনো উত্তর দেয় না। তানি দেবীকে বলে, কাল রাত্রে আমি তোমাকে ইন্দ্রাণী দেবীর ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছি। দেবী তানিকে বলে, তুমি আর কাউকে দেখোনি? তানি বলে, না। দেবী একটু অবাক হয়ে যায়। এদিকে সাত্তকী আর ইমন আলোচনা করতে থাকে। সাত্তকী বলে, দেবী ও তার দিদি উমা আর তার মা 6 বছর আগে রায়বর্মন বাড়িতে থাকত। দেবীর দিদি উমা ও দেবীর মা দুজনেই সুইসাইড করেছিল, কিন্তু কেন সুইসাইড করেছিল সেটা জানা যায়নি। সাত্তকী ইমনকে বলে, বরুণের মৃত্যুর পর বরুণের মুখে তানি যে পান মশলা খায় সেটার গন্ধ ছিল, কিন্তু বরুণের পকেটে কোনো পান মশলা পাওয়া যায়নি। ইমন বলে, তার মানে বরুণের সাথে তানির কোনো সম্পর্ক ছিল। তানিকে জিজ্ঞাসা করলেই সেটা জানা যাবে। সাত্তকী ইমনকে মায়ার ব্যাপারে খোঁজ নিতে বলে, আর সাত্তকী যায় পলাশপুর থানায়। এদিকে দেবী মায়ার সাথে বারান্দায় দাঁড়িয়ে কথা বলতে থাকে। দেবী মায়াকে বলে, তোর কোনো অনুশোচনা নেই বল, কত স্বাভাবিক আছিস তুই। মায়া বলে, কেন অনুশোচনা করব কেন? দেবী মায়াকে বলে, তুই কাল রাত্রে আমার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে মারতে গেছিলি, আমি সব দেখেছি। কেন করছিস এসব? তুই এবারই ছেড়ে চলে যা না। আমার বিয়ে উপলক্ষে তো এসেছিলি, আমার বিয়ে তো শেষ হয়ে গেছে। কাকু কাকিমাকে বলবো কালই তোকে যেন এখান থেকে নিয়ে যায়। মায়া বলে, এত সহজ নাকি সব কিছু? এবারই লোকেদের সঙ্গে তো তোর মধ্যে দিয়েই সম্পর্ক। কাল আটকাতে পেরেছিস তো কি হয়েছে, আজ কিছু একটা ঘটবে। এই বলে মায়া চলে যায়। দেবী মায়ার কথা শুনে খুব ভয় পেতে থাকে। এদিকে ইমন তানিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তানি প্রথমে বলতে না চাইলেও পরে সব কথা বলে দেয়। বরুণের সাথে তানির একটা অবৈধ সম্পর্ক ছিল। তারা দুজন মাঝে মধ্যেই একটা জায়গায় দেখা করত। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তানি বরুণকে জানায় সে প্রেগনেন্ট। বরুণ তানির কথা শুনে প্রচণ্ড রেগে যায়, আর তানিকে কয়েকটি টাকা ছুঁড়ে মারে আর বলে, আজকেই ডক্টরের কাছে গিয়ে বাচ্চাটা যেন অ্যাবর্শন করিয়ে আসে। তানি হসপিটাল থেকে বাচ্চাটা কাগজে মুড়ে নিয়ে জঙ্গলে ফেলে দেয়। ইমন বলে, তুমি সেদিন দেবীর মতো ড্রেসটা পরেছিলে কেন? তানি বলে, ওই ড্রেসটা তো আমাকে বরুণদাই কিনে দিয়েছিল। আমি যখনই বরুণদার সাথে দেখা করতাম ওই ড্রেসটা পরেই দেখা করতাম, ওটা আমার পছন্দের ড্রেস। ইমন বলে, তুমি এত সহজে বাচ্চা নষ্ট করতে রাজি হলে কেন? তানি বলে, আমার অদেখা বাচ্চার থেকে আমার নিজের জীবনের দাম আমার কাছে অনেক বেশি। এ বাড়িতে বাচ্চা নষ্ট করতে না চেয়ে একজনের জীবনই চলে গেল। ইমন বলে, কার জীবন চলে গেল? তানি কোনো উত্তর দেয় না। এরপর সাত্তকী ইমনকে মায়ার কাছে যেতে বলে, আর সাত্তকী যায় পলাশপুর। সেখানে গিয়ে সাত্তকী পলাশপুরের অফিসারের সাথে দেখা করে, যিনি চিরাগের খুনের ইনভেস্টিগেশন করছিলেন। সাত্তকী বুঝতে পারে চিরাগের মৃত্যুটা জলে ডুবে না, বরং কেউ চিরাগকে গলা টিপে জলের তলায় ডুবিয়ে রেখেছিল, এবং এক পর্যায়ে তার মৃত্যু হয়। এরপর সাত্তকী পলাশপুরে বক্সিবাবুর সাথে দেখা করেন। বক্সিবাবু সাত্তকীর বাবার বন্ধু। সাত্তকী বক্সিবাবুকে নিজের পরিচয় দেয়, আমি ব্রতী মৈত্র রিমি মৈত্রর খুনের কেস ইনভেস্টিগেশন করছি। আমার সে ব্যাপারেই আপনার সাথে কিছু কথা বলার আছে। আমি কি ভেতরে আসতে পারি?
তারপর বক্সিবাবু আর সাত্তকী ঘরে বসে কথা বলে। বক্সিবাবু বলে, 10 বছর আগে আমি অনিন্দ্য সান্যাল এই থানার ওসি ছিল। তারপরের সিনে দেখি উকিল অজিতকে সঙ্গে নিয়ে রায় বর্মন বাড়িতে আসে। সমরেশকে বলে, আপনার ছেলে জামিন করাতে আমার কোনো অবদান নেই, পুলিশ ওকে এমনিই ছেড়ে দিয়েছে। উকিল চলে যাওয়ার পর সমরেশ অজিতকে বলে, তুমি কি পুলিশের সাথে কোনো ডিল করেছো? অজিত বলে, আমি পুলিশকে শুধু বলেছি 6 বছর আগে দেবী আমাদের বাড়িতেই থাকতো, আর এরা দেবীর আসল মা বাবা না। সমরেশ রেগে গিয়ে বলে, ওই পুলিশের এত বড় সাহস, আমার ছেলেকে ভয় দেখিয়ে কথা বার করছে, আর একটা ব্যবস্থা করতেই হবে। সাত্তকী বক্সিকে জানায়, আপনার কেয়ারটেকার মারা গেছে, যে তাকে মার্ডার করেছে তার হাতে ত্রিশূলের ট্যাটু আছে। বক্সি জানায়, 10 বছর আগেও রিমি মৈত্রর খুনের দিন সিঁড়ি থেকে ওঠার সময় একজনের সাথে তার ধাক্কা লাগে, তার হাতেও ত্রিশূলের ট্যাটু করা ছিল। ফ্ল্যাশব্যাক সিনে দেখি রিমি মৈত্রর বাড়িতে একজন ডেলিভারি ম্যান আসে। রিমি বলে, আমি তো কোনো কিছু অর্ডার করিনি। অর্ডার কে করেছে এটা জানার জন্য রিমি ঘরে কাউকে ফোন করতে আসে। সে সময় ওই ডেলিভারি ম্যান ঘরে ঢুকে আসে এবং রিমি মৈত্রকে খুন করে। ওই ডেলিভারি ম্যান আসলে টিটো নায়েক। সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামার সময় বক্সির সাথে টিটো নায়েকের ধাক্কা লাগে। তখনই বক্সি ত্রিশূলের ট্যাটুটি দেখে নেয়। সাত্তকী বক্সিকে বলে, এই কেসের ইনভেস্টিগেশনে আমার বাবা ছিলেন। বক্সি বলে, আমাকে ওরা থ্রেট দিয়েছিল যাতে আমি পুলিশকে কিছু না বলি, কিন্তু তোমার বাবা সব কিছু জানতে পেরে গিয়েছিল। বক্সি আরও বলে, অনিন্দর অ্যাক্সিডেন্টের দিন তোমার বাবার সাথে আমার সেই দিন সকালে রায়বর্মন বাড়িতে দেখা হয়েছিল। পরের সিনে দেখি শিবানী রেডি হয়ে হোটেলে যাওয়ার জন্য বেরোচ্ছে। শিবানীর স্বামী বিজয় কোথায় যাচ্ছ জিজ্ঞাসা করলে শিবানী তার স্বামীকে কাপুরুষ বলে চলে যায়। শিবানীর ব্যবহারে বিজয়ের অনেক খারাপ লাগে, তবুও বিজয় চুপ থাকে। অজিত ঘরে ঢুকে রায়কে জিজ্ঞাসা করে, আমার বিছানার তলায় রক্তমাখা শার্টকে রেখেছিল? রায় বলে, তুমি কি আমাকে ডাউট করছো? রায় বলে, তোমাকে ফাঁসিয়ে আমার কী লাভ? অজিত বলে, তোমারই তো সব থেকে বেশি লাভ, কেউ না থাকলে সব কিছু তো তোমার হবে। রায় বলে, তোমার সাথে ফালতু কথা বলার মতো সময় আমার নেই, আমাকে কাজে বেরোতে হবে। এদিকে দেবী স্নেহাকে ডেকে বলে, আমি একটা স্বপ্ন দেখেছি, যেখানে আমি ছিলাম, রুদ্র ছিল, উমা নামের একটি মেয়ে ছিল। স্নেহা বলে, ওটা শুধু স্বপ্ন না, তোমার ভুলে যাওয়া স্মৃতির অংশ। 6 বছর আগে তুমি তোমার মা ও দিদির সাথে এই বাড়িতেই থাকতে। ফ্ল্যাশব্যাক সিনে দেখি ইন্দ্রাণী দেবীর মাকে অনেক মারধর করছে আর বলছে, এখানে না এসে পতিতালয়ে গেলি না কেন? দেবীর দিদি উমা তখন তার মাকে আড়াল করে ধরে রাখে আর বলে, আমরা এখানে নিজে থেকে আসিনি, জেঠু আমাদের এখানে নিয়ে এসেছে। দেবী দূর থেকে সব দেখে। তখন দেবীর মা স্নেহাকে বলে, দেবীকে এখান থেকে নিয়ে যা। স্নেহা যখন দেবীকে এই কথাগুলো বলে তখন সেখানে তানি চলে আসে। তখনই দেবীর ফোনে একটা প্রাইভেট নাম্বার থেকে এসএমএস আসে, হোটেল রিভার সাইডে যাওয়ার জন্য ডাকা হয়। এদিকে শিবানীও হোটেল রিভার সাইডে গেছে। শিবানী তার পার্টনারের জন্য ওয়েট করছিল। সেই সময় একজন বোরখা পরা লোক কলিং বেল বাজায়। শিবানী দরজা খুলতে সেই বোরখা পরা লোক ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। শিবানীকে খুন করে সেখান থেকে চলে যায়। এদিকে ইমন সাত্তকীকে ফোন করে বলে, মায়ার ব্যাপারে একটা বড় ইনফরমেশন পেয়েছি, যেটা ফোনে বলা যাবে না, দেখা করে বলতে হবে। হঠাৎ করে একজন বাইকে চড়ে এসে ইমনকে দুটো গুলি করে দেয়। সাত্তকী ইমনকে হসপিটালে অ্যাডমিট করে। ইমনের অবস্থা খুবই সিরিয়াস। এদিকে শিবানী মার্ডার হওয়ায় সাত্তকী রায়বর্মন বাড়িতে এসে প্রত্যেককে জেরা করতে থাকে। সাত্তকী হোটেল রিভার সাইডের সিসি ক্যামেরা থেকে জানতে পারে, ইন্দ্রাণী আর তানি বাদে রায়বর্মন বাড়ির প্রত্যেকেই শিবানীর খুনের সময় হোটেল রিভার সাইডে গেছিল। সাত্তকী জানতে চায় কেন তারা প্রত্যেকে হোটেল রিভার সাইডে যায়। তারা প্রত্যেকে জানায়, দেবীর মতো তাদেরকেও প্রাইভেট নাম্বার থেকে মেসেজ করা হয়েছিল, আলাদা আলাদা কারণ দেখিয়ে সেখানে ডাকা হয়েছিল। তারা কেউই খুনটা করেনি। দেবী তখন সাত্তকীকে বলে, আমি জানি কে খুন করেছে, এগুলো সব মায়াই করেছে। মায়া তাকে বলেছিল তার বিয়ের পরের দিন কাল রাত্রিতে রুদ্র মারা যাবে, আর তাই হয়েছে। যেদিন বরুণ খুন হয় সেদিনও মায়া এই একই জামা পরেছিল। গতকাল রাত্রে মায়া ইন্দ্রাণী দেবীকেও খুন করতে যায়। মায়ার মাথা খারাপ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, ওকে আটকান সাত্তকী। এই বলে দেবী চিৎকার করে। সাত্তকী দেবীকে বলে, আপনি আমার সঙ্গে থানায় চলুন, যা বলবেন মায়ার সামনেই বলবেন। যার আগে সাত্তকী সমরেশ রায়বর্মনকে বলে, ইমন মারা যায়নি, ইমন বয়ান দিয়েছে, তাকে যে গুলি করেছে তার হাতেও ত্রিশূল আঁকা ট্যাটু ছিল। রিমি মৈত্রর মার্ডার কেসের রিইনভেস্টিগেশনে আর একটা জট খুলতে পারলেই আপনার সাথে আমার আবার দেখা হবে। ইমনের প্রতি ফোঁটা রক্তের শোধ আমি নেব। এই বলে সাত্তকী দেবীকে নিয়ে জিপে করে থানায় যায়। গাড়িতে যাওয়ার সময় সাত্তকীর সিনিয়র অফিসার প্রবাল হালদার ফোন করে তাকে থানায় ডাকে। সাত্তকী সেখানে গিয়ে দেখে বক্সিবাবু সেখানে উপস্থিত ছিলেন।
ওনাকে থানায় ধরে আনা হয়েছিল। বক্সিকে দেখে সাত্তকী একটু অবাক হয়। ফ্ল্যাশব্যাক সিনে দেখি রিমি মৈত্রর খুনের পরের দিনই বক্সিবাবুকে প্রবাল হালদার ও তার সিনিয়র অফিসাররা মিলে থ্রেট দেয় যে যদি সে অনিন্দকে কোনো সত্যি কথা বলে তাহলে তার ছাত্রী শ্রীলতা হানির বদনামে তাকে ফাঁসিয়ে দেওয়া হবে। বক্সিবাবু নিরুপায় হয়ে অনিন্দের কাছে মিথ্যে সাক্ষী দেয়। এইসব কিছুর পিছনে আসলে মাথা ছিল সমরেশ রায়বর্মনের। বর্তমান সিনে দেখি প্রবাল হালদার সাত্তকীকে থ্রেট দেয়, কিন্তু সাত্তকী প্রবল হালদারের কথার কোনো তোয়াক্কা না করে সেখান থেকে চলে যায়। সেখানে গিয়ে দেখে দেবী গাড়িতে নেই। সাত্তকী অন্য অফিসারদের জিজ্ঞাসা করে দেবী কোথায়। তারা বলে দেবীকে গাড়িতে বসিয়ে রেখে তারা চা খেতে গিয়েছিল। সাত্তকী এই কথা শুনে বলে, একজন সাসপেক্টকে একা রেখে আপনারা চা খেতে চলে গেছেন? আপনাদের সবাইকে ভুগতে হবে এর জন্য। তাড়াতাড়ি খুঁজে বার করুন। এ সময় দেবী সমরেশ রায়বর্মনের হসপিটালের দিক থেকে আসে এবং বলে তার হাত কেটে গেছিল, তাই ব্যান্ডেড নিতে গেছিল হসপিটালে। সাত্তকী দেবীকে নিয়ে থানায় যায়। এদিকে সাত্তকী মায়ার বাবা, মায়া ও মায়ার মাকে আগে থেকে থানায় ডেকে পাঠায়। এদিকে অবাক করা বিষয় হলো দেবী এতদিন যে মায়ার কথা বলতো, এই মায়া সেই মায়া নয়, সম্পূর্ণ আলাদা মানুষ। দেবী থানায় এসে বলে, আমি আমার বেস্ট ফ্রেন্ড মায়ার কথা বলেছি, এই মায়ার কথা নয়। মায়া দেবীকে বলে, আমাদের ফ্রেন্ড সার্কেলে মায়া নামে তো শুধু আমিই আছি, আর তো কেউ নেই। দেবী মায়ার বাবা মাকে বলে, তোমাদের মেয়ে কোথায়? মায়ার বাবা মা বলে, এইটাই তো আমাদের মেয়ে মায়া। তোর শরীর ঠিক আছে তো দেবী? সাত্তকী তখন দেবীকে বলে, আপনি শান্ত হয়ে বসুন দেবী। দেবী তখন সাত্তকীকে বলে, ওই তো আমার বন্ধু মায়া আসছে। দেবী ছাড়া কেউই এই মায়াকে দেখতে পায় না। এই মায়া আসলে দেবীর কল্পনা, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। তারপর দেবী একবার মায়া হয়ে কথা বলে আর একবার দেবী হয়ে কথা বলে। থানার সবাই এই সব কিছু দেখে। দেবী বলে, মায়া এইসব কেন করছিস? তখন দেবী মায়া হয়ে বলে, আমি তোর অতীতের, তোর মা দিদির সাথে হওয়া কোনো অন্যায়ের কথা ভুলিনি। আমি রায়বর্মন বাড়ির প্রত্যেকের পাপের কথা মনে রেখেছি, কিচ্ছু ভুলিনি। সবাই মরবে। আরও একটা খুন হয়ে গেছে, অজিতের খুনের কথা শুনে সাত্তকী হসপিটালে যায়। হসপিটালে অজিতের মুখ বেঁধে কেউ একজন বোরখা পরা লোক অজিতকে খুন করে। অজিতের স্ত্রী রাই প্রথম অজিতের লাশ দেখে। এদিকে ইন্দ্রাণী একটি অ্যালবাম নিয়ে বসে বসে ছবিগুলো দেখে আর কাঁদতে থাকে। ইন্দ্রাণী সাত্তকীকে ডেকে পাঠায়। সাত্তকী আসে। ইন্দ্রাণী দেবীর কথা জিজ্ঞাসা করে। সাত্তকী বলে, দেবীকে ডাক্তার দেখাতে হবে, দেবী মানসিকভাবে অসুস্থ। দেবীর মধ্যে একসঙ্গে দুজন মানুষের সত্তা কাজ করছে। মায়াই দেবীর আর একটা ব্যক্তিত্ব। মনে হয় সব কটা খুন মায়াই করেছে। দেবীকে আমরা লকআপে রেখেছি আপাতত। ইন্দ্রাণী বলে, আসল খুনির কি শাস্তি হবে না? আসলে আমার রক্ত হেরে গেছে আর সমরেশের রক্ত জিতে গেছে। আমার ছেলেমেয়েরা তো 6 বছর আগেই মারা গেছে। এতদিন জীবন্ত লাশ হয়েছিল, এখন সত্যিকারের মারা গেছে। ফ্ল্যাশব্যাক সিনে দেখি দেবী আর দেবীর মা তার দিদি উমাকে নিয়ে কথা বলছে। উমার ওপর সমরেশ রায়ের ছেলেরা মিলে শারীরিক নির্যাতন করেছে, তাই উমার শরীর অনেক খারাপ ছিল। দেবী পাগলের মতো করছিল আর তার মাকে বলছিল, চলো আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাই, আমাদের ওরা বাঁচতে দেবে না। দেবীর মা বলে, আমরা এখন কোথায় যাব? ওরা উমার সাথে এটা কিভাবে করতে পারলো? ওরা অমানুষ। দেবী বলে, মা তুমি দেখো, আমি অনেক বড় ডাক্তার হব আর ওদের থেকে অনেক ধনী হব। আমাকে স্যার বলেছে আমি মেডিকেলে চান্স পেয়ে যাব। তুমি দেখো মা, আমি অনেক বড় ডাক্তার হব। তখন সেখানে স্নেহা এসে জানায় উমার অবস্থা অনেক খারাপ। এটা শুনে দেবী আরও রেগে যায় আর রুদ্র, অজিত ও বরুণকে এসে জিজ্ঞাসা করে, তোমরা আমার দিদির সাথে এমনটা কেন করলে? তোমরা কি মানুষ? শিবানী পাশে টেবিলে বসে পড়ছিল। শিবানী তখন বলে, এই দেবী, এরকম চিৎকার করবি না। আর তোর দিদির শরীর খারাপ তো কী হয়েছে? এবার থেকে তুই আমার দাদাদেরকে সার্ভিস দিবি। এ কথা শুনে দেবী রাগে শিবানীর টেবিলে কাঁটা কম্পাস ছিল, যেটা দিয়েই শিবানীর হাতে বিঁধিয়ে দেয়। এদিকে উমাও মারা যায়। সমরেশ দেবীকে টানতে টানতে নিয়ে আসে উমার মৃতদেহের সামনে আর দেবীকে বলে, দেখ তোর কাজের ফল তোর দিদি পেল, তোরা ইচ্ছে করে তোর দিদিকে মেরে ফেললি। দেবী তখন পুরো পাগলের মতো করতে থাকে। শিবানী তখন বলে, এটাই শেষ নয়, আরও অনেক কিছু তোকে ভোগ করতে হবে। সিন শিফট হয় বর্তমানে। সাত্তকী বলে, তারপর কি হলো? ইন্দ্রাণী বলে, দেবীর সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আবারও ফ্ল্যাশব্যাক সিনে দেখি দেবীর মা দরজা বন্ধ করে গায়ে কেরোসিন তেল ঢালছে আর গায়ে আগুন লাগিয়ে দেয়। দেবীর মা চিৎকার করে ইন্দ্রাণীকে অভিশাপ দেয়, বলে, যেভাবে তোরা আমার ফ্যামিলিকে ধ্বংস করলি সেভাবেই তোর ফ্যামিলিও ধ্বংস হবে। দেবী পাশ থেকে এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কোনো কথা বলতে পারছিল না।
পাগলের মতো শুধু চেয়ে থাকতো। সাত্যকী বলে, সেদিন আর কি হয়েছিল যে দেবী আজ এরকম মানসিক অসুস্থ হয়ে পাগলের মতো করে? ইন্দ্রাণী কিছু বলে না। সাত্যকী বলে, ঠিক আছে, আমি অন্য কারোর থেকে জেনে নেব। সাত্যকী বলে, সব খুনগুলো বাম হাত ডান হাত সব মিলিয়েই করা হয়েছে। দেবী যেহেতু দুহাত সমান চালাতে পারে, তাই খুনগুলো দেবীও করতে পারে। আপনার কি আর কারো কথা জানা আছে যে দুহাত সমান চালাতে পারে? ইন্দ্রাণী বলে, আমার স্বামী সমরেশ রায়বর্মনও দুহাত সমান চালাতে পারে, খুনগুলো সেও করতে পারে। এদিকে টিটো নায়েক হাসপাতালে ইমনকে খুন করার জন্য যায়। সমরেশ তখন টিটো নায়েককে হাতে নাতে ধরে নেয় এবং জেলে গিয়ে প্রচণ্ড মারধর করে। একসময় টিটো নায়েক মুখ খোলে। সাত্যকী দেবীকেও জিজ্ঞাসা করে সে খুনটা করেছে নাকি। দেবী তখন মায়া হয়ে বলে, না, আমি খুন করিনি, তবে করতে চেয়েছিলাম, কিন্তু এই ন্যাকা দেবীটা আমাকে সবসময় আটকে দিয়েছিল। তারপর সাত্যকী সমরেশ রায়বর্মনের সাথে দেখা করে। সমরেশ বলে, কি কেসের জট খুলতে পারলেন? সাত্যকী বলে, হ্যাঁ, টিটো নায়েক ধরা পড়েছে, মুখও খুলেছে। টিটো নায়েককে দিয়ে চিরাগকে খুন করানোর মোটিভ আমি জানতে পেরেছি। দেবীর মাধ্যমে এই বাড়ির কথা চিরাগের কাছে গেলে পাঁচ কান হওয়ার ভয়ে আপনি এরকমটা করেছেন। পিন্টু বাগকে খুন করার মোটিভ হলো পিন্টু আপনাকে ব্ল্যাকমেল করছিল, তাই রিমি মৈত্রকে খুন করার মোটিভ হলো রিমির সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল। রিমি মৈত্র আপনাকে বিয়ে করার জন্য ডিভোর্সের জন্য প্রেশার দিচ্ছিল, লোকলজ্জার ভয়ে তা আপনি করতে পারেননি, তাই আপনি তাকে খুন করিয়েছেন। কিন্তু আমার বাবাকে কেন মারলেন? আমার বাবা তো এমনিই পাগল হয়ে গেছিল, তার কথার তো কোনো মূল্য ছিল না। সমরেশ বলে, তোমার বাবার সাথে আমার যেদিন লাস্ট দেখা হয়েছিল তখন অনিন্দ পুরোপুরি সুস্থ। ফ্ল্যাশব্যাক সিনে দেখি অনিন্দ সমরেশের বাড়িতে কথা বলতে এসেছে। আপনার হাসপাতালে যে জাল ওষুধের কারবার হয় সেটা আমি জানতে পেরেছি, কিন্তু আমি রিমি মৈত্রকে খুন করিয়ে ব্রতির মতো একটা সহজ সরল ছেলেকে ফাঁসিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করলেন কেন? সমরেশ বলে, কুরুক্ষেত্রের যুদ্ধের কথা মনে আছে তো? কত সাধারণ সৈনিক মারা গেছিল। এরকম লড়াই হলে সাধারণ মানুষ মরবেই, এটা স্বাভাবিক। অনিন্দ বলে, ব্রতী মৈত্রের মৃত্যু দায় আপনাকে নিতেই হবে, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিতে এলাম। সেদিনই সমরেশ অনিন্দকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলে। সাত্যকী সমরেশকে বলে, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। সমরেশ বলে, ঠিক আছে, তাহলে আমি চেঞ্জ করে আসি। সাত্যকী ইন্দ্রাণী দেবীর চিৎকার শুনতে পায়। গিয়ে দেখে ইন্দ্রাণী দেবী সমরেশের বুকে ছুরি বসিয়ে তাকে খুন করেছে। ইন্দ্রাণী দেবীকে বলে, আমি সমরেশকে খুন করে আমার বংশ শেষ করে দিয়েছি। সাত্যকীর এই ব্যাপারটা ঠিক বিশ্বাস হয় না। তার হঠাৎ করে কিছু মনে পড়ে যায়। সাত্যকী সেই পতিতালয়ে যায় যে ঘরে বরুণ খুন হয়েছিল। সেই ঘরে গিয়ে কিছু একটা খুঁজতে থাকে। সেখানে গিয়ে একটা আংটি খুঁজে পায়। সাত্যকী শিবানীর হাজবেন্ড বিজয়কে থানায় ডেকে পাঠায়। সাত্যকী ক্যাচ ক্যাচ বলে বিজয়ের হাতে দুটো জিনিস ছুঁড়ে মারে। বিজয় বাম ও ডান হাত দুটি দিয়েই দুটি জিনিস ধরে নেয়। সাত্যকী হেসে বলে, সব্যসাচী, বাম ও ডান হাত দুটোই সমানভাবে চালাতে পারো। এবার বলো তো, চারটে খুন তুমি কেন করলে? বিজয় বলে, চারটে না, পাঁচটা। ফ্ল্যাশব্যাক সিনে দেখি বিজয় সমরেশের বুকে ছুরি বসিয়ে দিচ্ছে। এ সময় ইন্দ্রাণী সেখানে চলে এসে বিজয়ের হাতে খুনের ছুরিটা নিয়ে নিজের ঘাড়ে নিয়ে নেয়। সাত্যকী বলে, তোর নাম অখিলেশ আচার্য, এবার বল সব খুনগুলো কেন আর কীভাবে করলি? বিজয় বলল, সব বলবো, আগে বলুন তো আপনি আমার কাজ পর্যন্ত পৌঁছালেন কীভাবে? কোথায় ভুল করলেন? সাত্যকী বলে, তুই মুদ্রা দোষী, তোকে ধরিয়ে দিলে। তোর আংটি ঘোরানোর অভ্যাস ছিল, তোকে খুনের পর জেরা করলে তুই নার্ভাস হয়ে আংটি ঘোরাতিস। প্রথম দুটি খুনের পর তোর হাতে আংটি ছিল, তৃতীয়বার খুনের পর তোকে জেরা করার সময় তোর হাতে আংটি ছিল না, আর তুই বিনা আংটিতেই আঙুল দিয়ে যাচ্ছিলি। আমি খেয়াল করি। তারপর পতিতালয়ে ফুলকির কথা মনে পড়েছিল। ফুলকি বলেছিল, বরুণের খুনের হাত থেকে কিছু একটা পড়ে গেছিল, সেখানে যেয়ে সেই ঘরের খাটের নিচ থেকে এই আংটিটা পারবে, এভাবেই তোর কাজ পর্যন্ত পৌঁছে যাবে। এবার বল, তুই খুনগুলো কেন করলি? বিজয় বলে, তার আগে আপনাকে জানতে হবে মায়ার জন্মের ইতিহাস। এরপর আমরা 6 বছর আগের সিন দেখি। শিবানীকে আর দেবীকে আমার দাদা অনিমেষ পড়াতো। শিবানী আমার দাদার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করতো। আমার দাদাকে বারবার এ ব্যাপারে জোর করত। আমার দাদা বারবার বলতো, আমি বিবাহিত, আমার একটা মেয়ে আছে। শিবানী সেসব কথা কানে নিত না, দাদার সাথে জোরাজুরি করতো। শিবানীর দেবীর দিদি উমাকে নিয়ে বাজে কথা বলায় দেবী শিবানীর হাতে ফাঁকা কম্পাস বসিয়ে দেয়। তাই এর শোধ তোলার জন্য শিবানী আর তার দাদারা মিলে আমার দাদার সাথে একটা জঘন্য প্ল্যান করলো। অনিমেষের সাথে দেবীর অবৈধ সম্পর্ক আছে, এই বদনাম দিয়ে আমার দাদা ও দেবীকে উলঙ্গ করে
একটি রুমে ঢুকিয়ে দেয় এবং বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সমরেশ আসে। অনিমেষের স্ত্রীকেও ডেকে আনা হয় এবং বলা হয় অনিমেষ দেবীর সাথে খারাপ কাজ করছিল, তাই তাদেরকে এভাবে আটকে রাখা হয়। অনিমেষ তার স্ত্রী সেদিন তার বাচ্চাকে বিষ খাইয়ে মেরে দেয় এবং নিজেও আত্মহত্যা করে। সমরেশ জানালো সমরেশ জানালা দিয়ে অনিমেষকে একটা ধুতি ছুঁড়ে দিয়ে বলে, যেটুকু লজ্জা বাকি আছে ঢেকে নে। এই ধুতি দিয়েই আমার দাদা অনিমেষ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আর দেবী মানসিক আঘাত থেকেই জন্ম দেয় মায়ার, আর সমস্ত স্মৃতি ভুলে যায়। আর দেবীর এই অবস্থা দেখে সেই দিনই দেবীর মা আত্মহত্যা করে আর রায়বর্মন বাড়ির সবাইকে অভিশাপ দিয়ে যায়। আর আমি অখিলেশ আচার্য বিজয় নাম নিয়ে এ বাড়িতে আসি এবং সুযোগ বুঝে শিবানীকে বিয়ে করে নিই। রুদ্রর বিয়ে উপলক্ষে শিবানীও তার বাপের বাড়ি আসে, তখনও আমিও আসি। এরপর থেকেই একের পর এক খুন করতে থাকি। 4টে খুনের অপরাধে বিজয়ের ফাঁসি হয়। এরপর 2 বছর কেটে যায়। দেবী মানসিক হাসপাতালে ছিল। দেবীও এখন পুরোপুরি সুস্থ। সাত্তকীর প্রমোশন হয়। দেবীর সাথে সাত্তকীর মা দেখা করতে আসে এবং তাদের বিয়ের কথা বলে। দেবী সাত্তকীর দিকে তাকিয়ে থাকে আর সাত্তকীও দেবীর দিকে তাকিয়ে হাসে।